이상은 모르겠어. 나 의사야. 형은 죄책감도 없어? 나한테 애들이 다 그렇지. 순진하고 무서워서 그랬던 거지. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আজকে আমরা এমন একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, মানে এই সিনেমা দেখার পরে তুমি বলবে ভাই কি সিনেমা দেখলাম। এবং এটা শুধুমাত্র একটা সিনেমা নয়, যারা পিতামাতা রয়েছে তাদের জন্য একটা শিক্ষাও। নর্মালি বাবা মা আমরা তো বাচ্চাদের খালি খুশি করে অভ্যস্ত, কোনটাই খুশি হবে কোনটাই কি হবে, কিন্তু বাচ্চারা যে আমাদের আদরের সুযোগে তাদের মনের ভেতরে নিজেকে একটা ভয়ঙ্কর অপরাধী করে তুলছে এবং এরপর ওটার জের কোন পর্যন্ত যেতে পারে সেটাই আমরা এই সিনেমাতে দেখব। সিনেমার নাম হচ্ছে এ নর্মাল ফ্যামিলি, মানে একটা সাধারণ পরিবার। সিনেমাটার IMDb রেট হচ্ছে 10.7.1 এবং দক্ষিণ কোরিয়ার নির্মিত এই সিনেমাটি তোমার কাছে একেবারে বাস্তবধর্মী লাগবে। তো যাই হোক, ছোট্ট একটা আমরা ব্রেক নেব। ব্রেকটা তুমি স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরাশনে ক্লিক করে ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো দক্ষিণ কোরিয়ার শহর সিওলের রাস্তায় একটা ব্যস্ত সড়কে একটা মধ্যবয়স্ক লোক একটা মাসেরাতি স্পোর্টস কারের পথ আটকায়। আর ওই স্পোর্টস কারে একটা ধনির দুলাল ছিল, আর ওই ধনির দুলালের আবল তাবল ড্রাইভিং দেখে মূলত ওই লোকটা রেগে গিয়েছে, আর এই কারণে রোডে সে ওই ছেলেটার সঙ্গে ঝগড়া শুরু করেছে। আর যারা হাইওয়েতে মোটর সাইকেল বা প্রাইভেট কার চালাও তারা এটা রিলেট করতে পারবে যে রাজ ড্রাইভিং রোডের জন্য কেমন ভয়ানক। তো এখানে ওই মধ্যবয়স্ক লোকটাকে বারবার বলে তুমি এমন করে গাড়ি চালাচ্ছ কেন? ওই ছেলেটা বলে তাতে কি হয়েছে, কিছু তো আর হয়নি, এবং উল্টো ওই লোককে গালি দিতে শুরু করে এবং গ্লাস আটকিয়ে দেয়, মানে উস্কিয়ে দেয়। তো এর ফলে কি হয়, লোকটারও রেগে গিয়ে গাড়ি থেকে ব্যাট বের করে এবং ওই ধনী ছেলেটাকে মারতে যায়। বাট তখন ওই ধনী ছেলেটা করে ওই মানুষটাকে গায়ে দিয়ে ধাক্কা দিয়ে একবারে উড়িয়ে দেয় এবং তারপর ব্রেক হতে হতে ওই সাধারণ যে লোকটা রয়েছিল তার SUV-তে পর্যন্ত ধাক্কা মারে। তো এর ফলে কি হয়, ওই সাধারণ লোকটা মধ্যবয়স্ক লোকটা সেখানেই মারা যায় এবং তার SUV-তে তার একটা মেয়ে বসেছিল, সেও বাজেভাবে আহত হয়। আর তারপর ওই মেয়েটিকে মিউনিকে সঙ্গে সঙ্গে একটা সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডক্টর গেভিন সার্জারি করে ওই মেয়েটিকে বাঁচায়। তো এই ডক্টর গেভিন কিন্তু এই সিনেমার অন্যতম প্রধান একটা চরিত্র। আর এই ডক্টর গেভিনের আবার একটা বড় ভাই রয়েছে যার নাম হচ্ছে জোভান। সে অনেক বড় একটা আইনজীবী এবং অনেক ধনী, এবং সে খুব সম্প্রতি জিনসু নামের একজন মডেলকে বিয়ে করেছে, দ্বিতীয় বিয়ে করেছে। প্রথম স্ত্রী আর কি মারা গিয়েছে। তো ওই উকিলের আবার প্রথম ঘরের 16 বছরের একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে হেউন। তো হেউন এখানে তার সৎমাকে মোটেও পছন্দ করে না, কারণ তার ড্যাডি তার চেয়ে মাত্র 8-10 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করেছে, তাকে মা বলতে হবে এটা সে মানতেই পারে না। আর তাছাড়া সে আবার একটা মডেল, বুঝতেই পারছো। তো এই ব্যাপারে সে বারবার ড্যাডির সাথে তো ঝগড়া করে না, কিন্তু সে বারবার তার ড্যাডিকে ব্যবহার করতে পছন্দ করে। যেমন ড্যাডির অনেক টাকা রয়েছে, তার সাথে ঝগড়া করে কি লাভ, যখন যা লাগবে নেব। ইভেন সে তার বাবার ক্রেডিট কার্ড নিয়ে ইচ্ছে মতো খরচ করে। আর ওই উকিলের টাকার তো কোনো কমতি নেই, তো এই জন্য সে তার নিজের মেয়েকেও থামায় না। তো যাই হোক, সে উকিলের কাছে ওই ধনী ছেলেটার মামলা আসে যে গাড়ি চালিয়ে ওই মধ্যবয়স্ক লোকটাকে মেরে ফেলেছে এবং তার মেয়েকে মারাত্মকভাবে আহত করেছিল, এবং CCTV-তে ওই ধনীর ছেলের সকল কাজের রেকর্ড রয়েছে। তো এই জন্য ওকে বাঁচানো বেশ কঠিন, কিন্তু আমাদের যে উকিল সাহেব জোভান, সে এরকম কঠিন মামলায় তো জিতিয়ে দেয়। আর এটাই তো তার বিশেষত্ব, এ কারণে তো সে এত মোটা টাকা পায়। তো যাই হোক, পরের দিন ওই উকিলের ছোট ভাই যে ডক্টর গেভিন, সে করে ওই রোগী মিওনের চেক আপ করতে যায়। আর মিওনের মা তো পুরোপুরি শকে রয়েছে। আর এইদিকে
দুর্ঘটনায় তার স্বামীর তো মৃত্যু হয়েছে, তার উপর তার মেয়ে এখনো কোমায় রয়েছে। বাট এখানে ডক্টর গেভিন তাকে আশ্বাস দেয় তার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে, টেনশন করবেন না। আর তারপর ওই মহিলা ডক্টরকে বলে, বিশ্বাস করুন আমার স্বামী কোনো গ্যাংস্টার বা দুষ্ট লোক ছিল না, সে একজন বেসবল খেলোয়াড় ছিল এবং ভুলটা ছিল ওই ধনির ছেলেটার এবং সে ওকে মেরে ফেলেছে। তো তখন ডক্টর গেভিন বলে, আপনি টেনশন করবেন না, আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। তো যাই হোক, এখানে ডক্টর গেভিন ছোট ভাই মূলত গভর্নমেন্ট হসপিটালের একজন সার্জন, বেতন আহামরি তেমন কিছু নাই, তার উপর সে দরিদ্র রোগীদের অনেক সাহায্য করে। আর এই কারণে সে সবসময় টাকার সমস্যায় ভুগে। তবে তার একটা নীতি রয়েছে, সে টাকার চেয়ে রোগীর জীবনকে বেশি গুরুত্ব দিত সবসময়। আর এইদিকে বড় ভাই উকিলের মেয়ে হেউন তার কাজিন ওই ডক্টরের ছেলেকে পড়াতে আসে, ওরা প্রায় সমান বয়সী। তো এখানে উকিলের মেয়ে হচ্ছে 1 বছরের বড় ওর ডক্টরের ছেলের চেয়ে। তো দুই কাজিন ভাই বোন করে কি, ওই গাড়ি দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখে। তবে এখানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ওরা রাগ বা দুঃখ পাওয়ার বদলে ওই ভিডিওটা বেশ এনজয় করছিল। ইস, কি স্পোর্টস কার, কি পাট, কি ক্ষমতা, বুঝতেই পারছো, ওদের মাইন্ডসেটই উল্টা হয়ে গিয়েছে, মানবতার বদলে উল্টা পাট আসছে, যে এইরকম সে একটা মজা হয়েছে, সে একটা সিন। আর এইদিকে আমরা দেখি ওই ডক্টর আর উকিলের মা ডিমেনশিয়াতে ভুগছেন, তার অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, এখন আস্তে আস্তে ব্রেন ফাংশন করা কমে গিয়েছে। তো এখানে উকিল চায়, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি নামগুলো বলছি না, নাম বললে তোমাদের বুঝতে কষ্ট হবে। তো এখানে উকিল চায়, বড় ভাই চায় মাকে নার্সিং হোমে রাখা হোক, কিন্তু ছোট ভাই এটার বিরুদ্ধে। আর এই কারণে সে তার নিজের বাড়িতেই মায়ের দেখাশোনা করছে। কিন্তু তারপরেও মা সবসময় কিন্তু উকিল বড় ভাই জোভানের জন্য চিন্তা করে, যেটা নিয়ে মাঝে মাঝে সে ভায়োলেন্ট হয়ে যায়। কিন্তু এইদিকে ছোট ভাই বা ডক্টরের স্ত্রী, যার নাম হচ্ছে কিউইং, সে কোনো ঝগড়া ছাড়াই কিন্তু এইসব বিষয় মেনে নিয়ে শাশুড়ির খেয়াল রাখে। তবে তারপরেও ছোট ছেলের বউয়ের দুঃখ একটাই, যে ছেলে কষ্ট করে মায়ের দেখাশোনা করছে তাতে মায়ের কিছু আসে যায় না, কিন্তু যে ছেলে আজ পর্যন্ত দেখতে আসে না, খোঁজ খবর নেয় না, তাকে নিয়ে এত চিন্তিত। এবং এটা খুবই প্র্যাকটিক্যাল একটা ব্যাপার। আর এইদিকে উকিলের যে মেয়ে হেউন, সে জানে যে তার ছোট কাকা ছোট কাকি তার সৎ মাকে খুব একটা পছন্দ করে না। তো এটা নিয়ে ওর খুব খুশি, কারণ ও নিজেও পছন্দ করে না। আর পরের দিন আমরা দেখতে পাই বড় ভাই উকিল সাহেব করে কি ওই ধনী ছেলেটাকে দেখতে যায়। আর তখন ওই ধনী ছেলেটাকে বুঝিয়ে বলে, কোর্টে তোমাকে এইটা বলতে হবে যে ওই লোকটা আমাকে হামলা করতে এসেছিল এবং তুমি ভয় পেয়ে তখন সেখান থেকে পালানোর চেষ্টা করেছিলে এবং তুমি এত বেশি ভয় পেয়ে গিয়েছিলে যে এটা ইনটেনশনালি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, অনিচ্ছাকৃত। আর তারপর উকিল আরো বলে, তুমি চিন্তা করো না, আমরা ওই লোকটার স্ত্রীকে ভালো পরিমাণে একটা কম্পনসেশন বা ক্ষতিপূরণ দিয়ে কেসটা মিলিয়ে ফেলার চেষ্টা করব। বাট ধনী ছেলেটা তখন বলে, যদি ওই ধনী লোকটির ওয়াইফ কম্পনসেশন দিতে রাজি না হয়। বাট এখানে আমাদের এই উকিল সাহেব তার অভিজ্ঞতা থেকে বলে, দেখো এই কেসটা লং টাইম চলবে, তারা গরিব মানুষ বেশি দিন এই কেস চালাতে পারবে না এবং আমি তো তোমাকে জামিন দিয়ে বের করে নেব, কিন্তু যদি কেসের ঝামেলা ওদের বেশি পড়ে যায় তখন ওরা টাকা পেয়েই খুশি থাকবে, এত ঝামেলা ওরা করবে না। আর এই দিকে আমরা দেখি ডাক্তারের ছেলে সিমন যখন স্কুলে যাচ্ছিল তখন ওর ক্লাসমেট ওকে বুলি করছে। আর তখন উকিলের মেয়ে হেউন এসে ওকে বাঁচায়। আর হেউন তখন সিমনকে বলে, আরে ভাই, তোর ভেতরে যে রাগটা জমে থাকে সেটা মাঝে মাঝে বের কর, ওর উপরে একদিন বের করে দিবে আর কোনোদিন তাকাবে না তোর দিকে। আর একটা কথা, আজকে রাতে আমাদের আব্বা আম্মারা তো পার্টির আয়োজন করেছে, ডিনার পার্টি, কিন্তু সেখানে আমাদের দুজনকে ইনভাইটেশন করা হয়নি, মনে হয় তারা ওয়াইন মদ টদ খাবে, তো এই জন্য চল আমরা আজকে বন্ধুদের সাথে এই সুযোগে পার্টি করব, তুই আমার সাথে চল। আর এইদিকে আমরা দেখি ডাক্তারের স্ত্রী এই পার্টিতে যাওয়ার জন্য একদমই উৎসাহী নয়, কারণ সে ওই যে উকিলের যে মডেল বউ রয়েছে তার সে বয়সে ছোট, কিন্তু তাকে খুব হিংসা করে। আর তাছাড়া উকিল আবার খুব পাটের লোক, শো আপ করে খুব, এটা তার পছন্দ না। তো যাই হোক, এই পার্টির আমন্ত্রণ যেহেতু উকিলের তরফ থেকে এসেছে, তার রেস্টুরেন্টটাও হবে অনেক 5 স্টার ওয়ালা। তো এই জায়গাতে আমাদের ডক্টর সাহেব করে কি সাধারণ গাড়িতে সেই রেস্টুরেন্টে পৌঁছায় এবং ওখানে পৌঁছানোর পরে পার্কিং ওয়ালা করে কি তার গাড়িটা যখন নিতে যাবে পার্কিং লটে রাখার জন্য, তখনই সামনে উকিলের বেন্টলি গাড়ি চলে আসে। তো এর জন্য ওই পার্কিং ওয়ালা করে কি ডাক্তারের হোন্ডাই গাড়ি রেখে উকিলের বেন্টলি গাড়ির কাছে আগে ছুটে যায়। আর এই জিনিসটা ডাক্তারের বউয়ের কাছে অনেক ইনসাল্টিং মনে হয় এবং এরকম একটা ইগোওয়ালা পরিস্থিতিতেও কেউ এখান থেকে সরে যায় না, মোটামুটি মনে চাপ দিয়ে ভেতরে ঢুকে যায়। আর অন্যদিকে আমরা দেখি উকিলের মেয়ে ডক্টরের ছেলেকে পিক আপ করতে এসেছে, আর উকিলের মেয়ে এসেছে তার বয়ফ্রেন্ডের সাথে স্পোর্টস কারে। আর তারপর আমাদের ডক্টরের সিধা সাদা ছেলে যখন উকিলের মেয়ের সঙ্গে যায়, সে ওদের বন্ধুদের উস্কানিতে অনেকখানি মদ খায়। আর এদিকে দুই ভাইয়েরও পার্টি শুরু হয়ে যায়। পার্টি শুরু করে আমাদের উকিল সাহেব ওয়াইন দিয়ে, আর ওয়াইন কিন্তু খুবই দামি একটা মদ, আর এই ওয়াইনের বোতলের দাম ডক্টরের স্যালারির দামের সমান। আর এই মদের দাম এত বেশি হয় কেন? ধরো এইসব ওয়াইন প্রোডাকশন করা হয়েছে আজ থেকে 100 বছর আগে, 1900 সালে মনে করো এই ওয়ান মাটির তলে পুঁতে রেখেছে, যেটা বিক্রি করবে হচ্ছে
100 বছর পর, এরকম সিস্টেমে তৈরি করা হয়। মানে যেটার যত বেশি পুরনো মদ তার দাম তত বেশি হয়। তো যাই হোক, এখানে তখন ডাক্তারের বউ মানে ছোট ভাইয়ের বউ ঠাট্টা করে বলে, এতই যদি দামি হয় তাহলে তো এটা শেষ পর্যন্ত আমাদের খাওয়া উচিত। বাট তখন বড় ভাইয়ের বউ, আই মিন উকিলের বউ, যে কিন্তু বয়সে ছোট, সে বলে হ্যাঁ পুরোটাই খান, তা না হলে রোজ তার এরকম ওয়াইন খাওয়ার সুযোগ পাবেন না। তো এই বিষয় নিয়ে তো একটু মাইন্ড হয়, কিন্তু তারপরে উকিল সাহেব আসল কথা নিয়ে শুরু করে তার ছোট ভাইয়ের সাথে। সে বলে মায়ের জন্য আমি একটা নার্সিং হোম দেখেছি যেখানে 5 স্টার সার্ভিস দেওয়া হয়, বাট এখানে ডক্টর বলে এই অবস্থায় এমন বয়সে আমি মাকে নার্সিং হোমে রাখতে চাই না। আর তাছাড়া দুই ভাই এখানে ঠিক করেছিল যে মা 6 মাস বড় ভাইয়ের কাছে থাকবে, 6 মাস ছোট ভাইয়ের কাছে থাকবে, এবং এইখানে ছোট ভাইয়ের বউর কোনো সমস্যা নেই। কিন্তু বড় ভাই তো আবার বিয়ে করেছে মনে করো মডেল, আর তাছাড়া অনেক ধনী। তো এখানে বড় ভাই বলে দেখো ওই জায়গার মাসিক ভাড়া হচ্ছে $6,000, মানে ওই 5 স্টার যে তোমার নার্সিং হোম রয়েছে $6,000 ভাড়া, $5,000 আমি দেবো, তুমি $1,000 দিও। আর এই সুযোগ পেয়ে বড় ভাইয়ের বউ জিনসু তখন ছোট ভাইয়ের বউ কিউংকে, মানে এখানে কনফিউশনে পড়ো না, বড় ভাইয়ের বই ইয়াং বেশি, ছোট ভাইয়ের বই একটু বুড়া। তো ছোট ভাইয়ের বউ জিজ্ঞাসা করে বড় ভাইয়ের বউকে, আমরা কি ভালো বন্ধু হতে পারি না? তখন ছোট ভাইয়ের বউ অ্যারোগেন্টলি উত্তর দেয়, না, কারণ তুমি খুবই বিরক্তিকর। কিন্তু তারপরেও জিনসু এখানে আর কিছু বলে না। তো এখানে বুঝতে পারি ঝামেলা এক সাইড থেকে না, ওই জিনসুকে দেখতে পায় না দেখে টুকটাক গরম গরম কথা বলে, এই জন্য জিনসু টুকটাক মাঝে মাঝে গরম গরম কথা বলে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই রেস্টুরেন্টের বাইরে দুই ভাই একে অপরের সঙ্গে কথা বলছিল। তো এখানে উকিল বা বড় ভাই জানে যে ছোট ভাই ডক্টরের খরচ তার বইয়ের ইনকাম ছাড়া পুরোপুরি চলবে না, আর গভর্নমেন্ট হসপিটালের স্যালারিতে হয় বা কতটুকু বেতন পাওয়া যায়। তো এই জন্য বড় ভাই বলে আমি তোকে টাকা দেবো, তুই একটা নিজের হসপিটাল খুল, দুজনে পার্টনারশিপে আসি। বাট তখন ছোট ভাই বলে তুমি আমাকে দামি খাবার খাইয়েছো, তার মানে তুমি এখন আমাকে ইউজ করবে, খারাপ পরামর্শ দেবে। বাট তখন বড় ভাই উকিল বলে দেখ সরাসরি কথায় আসি, তোর হসপিটালে মিওনি নামের একটা মেয়ে ভর্তি রয়েছে, ওকে জাস্ট মরতে দিস না, আসলে ওর অপরাধীর মামলাটা আমি সামলাচ্ছি। তো তখন এখানে ছোট ভাই ডক্টর বড় ভাইকে বলে তোমার আর আমার মধ্যে এইটাই পার্থক্য, তুমি টাকা নিয়ে অপরাধীদের পাশে দাঁড়াচ্ছ, আর আমি ছোট্ট বেতনে চাকরি করে 2 বেলা কম খেয়ে হলেও একটা নির্দোষ বাচ্চাকে বাঁচাতে ব্যস্ত। বাট তখন উকিল বলে দেখ আমার ক্লায়েন্টের তোটা ইচ্ছাকৃত অপরাধ ছিল না, আর তাছাড়া আমারই কি দোষ কি, আমি তো উকিল, আমার কাজই তো এগুলো, আর সিদ্ধান্ত দেবে আদালত, ও ভুল করেছে না রং করেছে সেটা সিদ্ধান্ত তো আদালত দেবে। আর তখন ডক্টর বলে হ্যাঁ ওই ছোট বাচ্চার বাবাকে তার সামনেই পিষে মারা হয়েছে, আর ওই বাচ্চাটা মৃত্যুর সঙ্গে লড়ছে, আর তুমি বলছো আদালতের সিদ্ধান্তের কথা। উকিল তখন বলে হ্যাঁ ওদেরকে টাকা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই কথা শুনে ডক্টর বলে তুমি তো খালি টাকাই চেনো, তুমি ওই ধনী ছেলেটার চেয়েও আরো বড় অপরাধী। তো যাই হোক, এরপর তারা দুজনেই করে কি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর ডক্টর তখন তার ওয়াইফকে বলে এই যে এখন আমাদের দায়িত্বশীল অ্যাডভোকেট সাহেব ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবে, মানে বিষয়টা বুঝিয়ে বলি, মনে করো ড্রিঙ্কস করা তো অপরাধ নয়, কিন্তু তুমি ড্রিঙ্কস করে তুমি ড্রাইভ করতে পারবে না। তো একজন উকিল সাহেব নিজে যখন ড্রিঙ্কস করে ড্রাইভ করছে তার মানে সে অপরাধ করছে। তো এই কথা বলার পরে ডক্টর সাহেব যখনই তার গাড়ির দিকে ঘুরতে যাবে হঠাৎ করেই বড় ভাই অ্যাডভোকেট করে কি গাড়ি নিয়ে এসে জোর করে একটা ব্রেক মারে। তো এতে ছোট ভাই ডক্টর ভয় পেয়ে যায়। আর তখন উকিল সাহেব ডক্টরকে বলে আমি যদি তোকে এখন গাড়িতে মেরে ফেলতাম তাহলে সেটা আইনের চোখে কি হতো জানোস, আনইনটেনশনাল মার্ডার, কারণ তুই রোডের মাঝখানে ছিলি, আমি তোর গাড়ি নিয়ে রোডেই ছিলাম, তো আমি মামলাটা জিতে যেতাম। আর আমার মতো ভালো যারা অ্যাডভোকেট রয়েছে তারা ইনটেনশনাল মার্ডারকে এভাবেই আনইনটেনশনাল করতে পারে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? আর ওই দিকে আমরা দেখতে পাই সিমন আর হেউন, মানে ডক্টর আর উকিলের ছেলে মেয়ে মাতাল অবস্থায় একটা গল্লির মধ্যে দিয়ে যাচ্ছিল। আর তখন ডক্টরের মেয়ে সিমনকে বলে তোর রাগ সব ওই আবর্জনার উপর মার। তো সত্যি সত্যি ডক্টরের ছেলে করে কি মারা শুরু করে, আর তারপর উকিলের মেয়েও জয়েন করে। তো এই পয়েন্টটা মনে রেখো, এইটা নিয়ে পুরো সিনেমার কাহিনী। আর এরপর রাতের বেলা যখন ডক্টরের ছেলে বাড়ি আসে তখন ডক্টরের বউ বুঝতে পারে যে তার ছেলে তো মদ খেয়ে এসেছে, কিন্তু উল্টো ডক্টরের ছেলে তার মায়ের উপরই চিৎকার করে। সব ফ্যামিলিতে এখন যেটা হচ্ছে, ছেলে মেয়ের সাথে তো কথাই বলা যায় না। আর এর পরের দিন আমরা দেখতে পাই ডক্টরের ছেলের ক্লাস টিচার ডক্টরের ওয়াইফকে ডাকে এবং বলে যে সিমনের তো অনেক কম মার্কস এসেছে। তো টিচার তখন ডক্টরের ওয়াইফকে বলে যদি সিমন এরকম ভাবে কম মার্কস পায় তাহলে তো মেডিকেলে চান্স পাবে না। এবং টিচার এখানে কিয়ংকে বা ডক্টরের বউকে পরামর্শ দেয় আপনার হাজবেন্ড যেহেতু একজন ডক্টর, তো তার উচিত আপনার ছেলেকে যেন পড়াশোনায় সাহায্য করে। তো এরপর ডক্টরের বউ করে কি ডক্টর সাহেবকে কল করে জানায়, কিন্তু ডক্টরের সময় কই এসব করার। কিন্তু তখন ডক্টরের বউ উল্টো ডক্টরকে ধমক দেয় তোমার ছেলে যদি কম নাম্বার আসে তার জন্য কিন্তু তুমি দায়ী হবে। আবার ওইদিকে কোর্টে ওই ধনী ছেলের মামলা শুরু হয়ে যায় এবং আমাদের উকিল সাহেবের যুক্তির কারণে, শক্ত যুক্তির কারণে ওই ছেলেটা জামিনও পেয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই ডক্টর সাহেব তার ছেলের সাথে রয়েছে এবং সে তার ছেলেকে বলছে তুমি যদি ডাক্তার না হতে চাও সমস্যা নাই, কিন্তু ভালো কিছু হও। আর এইদিকে আমরা দেখি বাড়িতে ডক্টর ওয়াইফ ওয়াশিং মেশিনে যখন তার ছেলের প্যান্ট ঢোকাতে যায় তখন সে প্যান্টের মধ্যে লেগে থাকা রক্তর দাগ দেখে এবং অবাক হয়ে যায়। আর এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি কিয়ং হচ্ছে একটা এনজিও ডিরেক্টর যারা মূলত গৃহহীন মানুষের জন্য কাজ করে। তো একদিন এরকমই একটা বয়স্ক ঘরহীন নারীর গল্প শুনে তার চোখে জল চলে আসে। আর ঠিক তখনই টিভিতে একটা খবর আসে যে একটা গৃহহীন ভিখারিকে 2জন টিনেজ বাচ্চা বিনা অপরাধে বিনা কারণে লাঠি দিয়ে এত মেরেছে যে সে বর্তমানে কোমায় রয়েছে। এবং ওই লোকটিকে যারা মেরেছে ওই 2 বাচ্চার বয়স
আনুমানিক একটার 15 আর একটা 16 ছিল এবং একটা ছেলে একটা মেয়ে ছিল। তো এইটা দেখে তো ডক্টরের বউয়ের খটকা লাগে এবং সে বাড়িতে এসে তার ছেলের গত রাতের পরিধান করা কাপড়গুলো দেখে এবং এর কাপড় দেখে সে তো পুরো শক। ওই ভিডিওর ছেলেটাও একই কাপড় পরেছে আর ঘটনাটা ঘটেছে হচ্ছে রাত 11:30টায়। আর তখন ডক্টরের বউয়ের মনে পড়ে আমার ছেলে তো পড়াশোনার অজুহাতে ওর চাচাতো বোন উকিলের মেয়ের কাছে গিয়েছিল। তো এইখানে ডক্টরের বউ বুঝতে পারে যে ওই নির্মমভাবে ওই ভিখারিকে যে পেটানো হয়েছে সেটা আর কেউ নয়, তার ছেলে এবং তার ভাতিজি পিটিয়েছে। তো সে পুরোপুরি ডিস্টার্ব হয়ে যায়। আর তারপর সন্ধ্যা যখন সিমন বাড়ি আসে সে ডাইরেক্ট সোজাসাপটা প্রশ্ন করে যে এই ভিডিওতে যে ছেলেটাকে দেখা যাচ্ছে সেটা কি তুমি নাকি? তো সিমন এখানে স্পষ্ট মিথ্যা কথা বলে, না এটা আমি হবে কেন। আর এই কথায় মায়ের মন বুঝতেই পারছো, মা খুব খুশি হয় এবং বলে তো আমিও তাই ভেবেছিলাম, আমার ছেলেটা হতেই পারে না, আমার ছেলে এমন হবে কেন। আর অন্যদিকে উকিলের মেয়ে হেউন নির্বিকার ভাবে তার ড্যাডির অফিসে গিয়েছে এবং তাকে গল্প সাজিয়ে একটা কথা বলে, সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড একটা লোককে মারাত্মক পিটিয়েছে, তো তুমি যেহেতু একটা আইনজীবী সেই হিসেবে তোমার কাছ থেকে আমি পরামর্শ নিতে এসেছি। তো সেই লোকটা যদি কোনো ওইরকম সাক্ষী প্রমাণ না থাকে তাহলে কি কোনো প্রবলেম হবে? তো এখানে লক্ষ্য জোভান কিন্তু অনেক অভিজ্ঞ একটা উকিল এবং সে আজ পর্যন্ত বহু বড় বড় অপরাধীর বিবৃতি নিয়েছে। তো সে তার মেয়ের কথা শুনে, ওর চোখ শুনে, ওর টোন শুনে বুঝতে পারে যে ওই অপরাধীটা তার মেয়ে। এবং গতকাল রাতে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে একজন গৃহহীন মানুষকে একটা ছেলে আর একটা মেয়ে লাথি দিয়ে মারছে সেটা তার মেয়ে ছিল। তো ওখানে দ্রুত বাড়িতে গিয়ে তার মেয়ের ড্রেস চেক করে এবং দেখা যায় তার মেয়ের ড্রেসের সাথে তার ওই ভিডিও ড্রেসটা মিলে গিয়েছে। আবার এইদিকে পুলিশ তো ভিডিওতে দেখা ওই দুজনকে খুঁজছে। তো এখন উকিল সাহেব তো মনে করে পুরো আকাশ থেকে পড়ে গিয়েছে এবং উকিলের যে বউ জিনসু সেও শক। আর হসপিটালে ওই লোকটি মানে গৃহহীন লোকটি বর্তমানে কোমায় রয়েছে। তো উকিল সাহেব এখন বুঝতে পারছেন এখন কি করা উচিত এবং পুলিশ ক্রাইম সিনের আশেপাশের মোবাইল সিগন্যালও ট্র্যাক করেছে। তো ওইখানে কার কার মোবাইল ছিল সেটাও বেরিয়ে যাবে। তো এইটা শুনে তো তোমার উকিল সাহেবের ঘাম ছুটে যায়। আর তাছাড়া ওই গৃহহীন লোকটি যে মারা গেছে তার মা এই ঘটনার পরে এখনো শকে রয়েছে, কিন্তু ছোট ভাই ডক্টর তো এখনো যায় না এই দুর্ঘটনার ব্যাপারে যে তার ছেলে গতকাল রাতে কি করে এসেছে। তো এই জন্য সে করে কি তার ছোট ভাই ডক্টরকে ডাকে এবং উকিল সাহেব মানে বড় ভাই ছোট ভাই ডক্টরকে বলে আমি আজকে বুঝলাম যে বাপ হয়েও আমি আমার সন্তানকে চিনিই না, বাট তুই কি তোর সন্তানকে চিনিস, তোর ছেলেকে চিনিস? তখন ডক্টর সাহেব বলে আজকাল বাচ্চারা বাবা মায়ের সাথে কি কথা বলে, ওরা আমাদের দাম দেয়। আর তখন উকিল সাহেব বলে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দুইটা টিনেজ ছেলে মেয়ে একটা গৃহহীন লোককে অনেক বাজেভাবে মারধর করছে, তুই কি ওটা দেখেছিস? ডক্টর বলে না। আর তারপর সেই ভিডিওটা দেখায় এবং বলে ওইটা হয়তো আমাদেরই বাচ্চা। তো এটা শুনে ডক্টর তো পুরো শকড হয়ে যায়। আর উকিল তখন জানায় ওদের এই কাজের জন্য ওই মানুষটা এখন আইসিইউতে রয়েছে, বাঁচার সম্ভাবনা খুবই কম। তো এই কথা জানার পরে ডক্টর সাহেবের মাথা তো মনে করে পুরো আউলিয়ে গিয়েছে এবং ডক্টর সাহেব টেনশনে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। আর তখন ওর গাড়ির সঙ্গে একটা হরিণ ধাক্কা খেয়ে মারা যায়। তো একটা হরিণের মৃত্যুতে ডক্টরের এত খারাপ লাগে এবং সে এখন চিন্তা করছে তার সন্তান একজন গৃহহীন মানুষকে যদি মেরে ফেলে ব্যাপারটা কেমন হবে। আর এরপর ডক্টর সাহেব করে ওই ভিডিওটা তার স্ত্রীকে দেখায়, তবে আমরা তো জানি তার স্ত্রী আগে এই ভিডিওটা দেখেছে। তো স্ত্রীকে গাঁততে দেখে সে বুঝতে পারে যে এই ভিডিওটা ওরই ছেলের এবং স্ত্রী আগে থেকেই জানতো। এবং এরপর ডক্টর সাহেব ডাইরেক্ট যা হচ্ছে তার ছেলের কাছে সত্যিটা জানতে, কিন্তু ছেলে এবারও মিথ্যা বলে যে ওইটা আমি নই। কিন্তু ওর মুখ দেখে স্পষ্ট বুঝতে পারে ডক্টর সাহেবও মিথ্যা বলছে এবং এখানে ডক্টর সাহেব ওকে সেই লেভেলে একটা থাপ্পড় মারে। কিন্তু তখন ডক্টর সাহেবের স্ত্রী গিয়ে আবার ছেলের পক্ষে দাঁড়ায়। আর এখানে সিমন তখন কৈফিয়ত দেয় ওই লোকটা আমাদের আগে গালি গালাজ করেছে তাই আমরা ওকে একটু মারধর করেছি, কিন্তু আমরা কি জানতাম না কেউ এত দুর্বল যে এইটুকুই মরে যাবে বা আইসিইউতে যাবে। তো এই কথা শুনে ডক্টর সাহেব আরো আকাশ থেকে পড়ে যায়। তো এরপর ডক্টর সাহেব এবং ডক্টর সাহেবের স্ত্রী দুজনে যায় হচ্ছে উকিলের বাড়িতে। তো উকিল তখন ডক্টর সাহেবকে বলে ওই মানুষটা এখনো কোমায় রয়েছে, এইটা ভালো কথা, কিন্তু সে যদি কোমা থেকে বের হয়ে যায় সেটা একটা সমস্যা হবে, আর যদি মারা যায় তাহলে আরো বড় সমস্যা হতে পারে। বাট এইখানে উকিলের বউ বলে ভিডিওটা যেহেতু ক্লিয়ার না, মনে হয় না পুলিশরা আমাদের পর্যন্ত আসবে, আর তাছাড়া এই দুর্ঘটনার তো কোনো সাক্ষী নেই। বাট এখানে ডক্টরের কথা হলো আমাদের বাচ্চারা অপরাধ করেছে তাই তাদেরকে পুলিশে দেওয়া উচিত, কিন্তু ডক্টরের বউ সেটা করতে রাজি নয়। এবং আমাদের উকিল সাহেব বলে যদি বাচ্চাদের বিরুদ্ধে মামলা চলে তাহলে আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, তোমার ডক্টরের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। বাট এর জবাবে ডক্টর সাহেব বলে আমি মানুষের জীবন বাঁচাই আর আমার ছেলে মানুষদেরকে মেরে বেড়াচ্ছে। কিন্তু এখানে উকিল সাহেব তার বাচ্চাদেরকে পুলিশে দিতে রাজি নয় এবং সে বলে যে এইরকম একটা গরিব ভিক্ষুকদের জন্য আমার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করব। বা ডক্টর বলে ওই মানুষটা যদি মারা যায় তাহলে তো আমার বাচ্চার আইনের চোখে আজীবন একটা মার্ডারার খুনি, এই খুনিদের নিয়ে বসবাস করবো। বাট উকিল বলে দেখো ওই মানুষটা যদি মারা যায় তাহলে কোনো প্রমাণ ছাড়াই মামলা বন্ধ হয়ে যাবে, আর তাছাড়াও তো আমি আছি। আর তখন ডক্টরের বউ রেগে গিয়ে ডক্টরকে বলে হ্যাঁ
খুব আসছো আইনালা না? তোমার ছেলেকে যে রেগুলার বুড়ি করা হতো স্কুলে, তখন তো তুমি একদিন যাওনি, কিছু বলনি। আর আমার বাচ্চা ছেলে একটা ছোট্ট একটা ভুল করেছে, তার জন্য অনেক বড় আইনের রক্ষক হয়ে গেছে তুমি। তো যাই হোক, এখানে ডক্টর সবার কিছু বলতে পারে না, কিন্তু বাড়ি যাওয়ার পথে ডক্টরের স্ত্রী ডক্টরকে জিজ্ঞাসা করে তুমি কি চাও তোমার ছেলে জেলে যাক? কিন্তু এখানে ডক্টর সাহেব তার স্ত্রীর কোনো উত্তর দেয় না এবং তার ছেলেকে গাড়িতে বসায় এবং পুলিশ স্টেশনের দিকে রওনা হয়। কিন্তু সে পুলিশ স্টেশনে গিয়ে দেখে যে একটা পুলিশ একজন অপরাধীকে পেটাচ্ছে বেরহম ভাবে এবং ধরে নিয়ে যাচ্ছে। তো এটা দেখে ওর ভেতরের বাবা জেগে ওঠে যে সত্যি সত্যি আমার ছেলেকে পুলিশে দেবো, ওকে রিমান্ডে নেবে, ওকে মারবে। তো ঘুরে চলে আসে। আর এদিকে উকিলের বউ উকিলকে বলে তোমার মেয়ের সঙ্গে তোমার কথা বলা উচিত। আর এইদিকে ডক্টরের বউ ডক্টরকে বলে আমাদের ছেলের এইটাই প্রথম ভুল, আমাদের ওকে বোঝানো উচিত। কিন্তু এই ব্যাপারটা নিয়ে ডক্টর সাহেব খুব ডিস্টার্ব ছিল এবং মাথায় টেনশনের কারণে সে হসপিটালে গিয়েও তার নিজের অ্যাসিস্ট্যান্টদের হুদাই গালি দেয়। আবার এইদিকে এত কিছু হওয়ার পরেও কিন্তু ডক্টরের ছেলে আর উকিলের মেয়ের কোনো কিছুই হয় নাই, ড্যাম কেয়ার। তো এখানে ডক্টরের ছেলে বলে যদি আমার মা আমাকে না বাঁচাতো তাহলে তো আমার ড্যাডি আমাকে জেলেই পাঠিয়ে দিত। কিন্তু এখানে আমাদের উকিলের যে মেয়ে সে বলে তুই এত প্যারা নিস কেন রে, আমরা গির্জায় গিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাইবো, সব শেষ। আর এইদিকে আমরা দেখি উকিল সেই ধনী ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে আসে। তো উকিল তাকে বলে তুমি হসপিটালে গিয়ে ওই ভিকটিমের স্ত্রীর কাছে ক্ষমা চাও, তাহলে মামলাটা লড়তে একটু সুবিধা হবে। বাট ওই ধনী ছেলে জোবানকে বলে হ্যাঁ মিয়া, তোমাকে আমি যে টাকা দিচ্ছি ক্ষমা আমি কেন চাইবো, আমার বদলে তুমি ক্ষমা চাও, তোমাকে এত টাকা দিচ্ছি আমি ক্ষমা চাওয়ার জন্য নাকি? তো এরপর রাতে আমরা দেখতে পাই উকিলের বউ উকিলকে বলে তোমার মেয়ে তো তার করা কাজের জন্য একটু আফসোসে ভুগছে না, অনুশোচনায় ভুগছে না, ওকে যদি এখন না থামো তাহলে তো আরো আত্মবিশ্বাস হয়ে যাবে, ভবিষ্যতে আরো বড় ধরনের ভুল করে বসবে। আর ওই দিনই রাতেই সেই গৃহহীন মানুষটা হসপিটালে মারা যায়। আর তার পরের দিন উকিলের মেয়ে কেমব্রিজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পায়। তো এতে সে অনেক খুশি। আর ওইদিকে উকিল যায় হচ্ছে সেই লোকটার জানা যায়, মানে শেষকৃত অনুষ্ঠানে, এবং সেখানে গিয়ে ওই গৃহহীন ছেলেটার বৃদ্ধ মাকে দেখে ওর নিজেকে খুব দোষী মনে হয়। আর তখনই তার মেয়ে তাকে কল করে জানায় আব্বা আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পেয়েছি। আর তখন উকিল করে কি তার মেয়েকে ওই মানুষটার মৃত্যুর খবর দেয়, কিন্তু হেন বলে তাতে কি হয়েছে। আর এরপর উকিল সাহেব করে কি তার ভাই ডক্টরকে এই খবরটা জানায়, কিন্তু সেও কোনো রিয়াকশন দেয় না, মানে তারা সবাই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এদিকে ডক্টর করে কি তার বউকে কল করে জানায় যে ওই লোকটা মারা গিয়েছে, কিন্তু ডক্টরের বউ কোনো রিয়াকশন দেয় না। আর ঠিক তখনই হসপিটালে মিওনের হঠাৎ অসুস্থতা বেড়ে যায়, মানে সিনেমার শুরুতে যে বাচ্চা মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো গেভিন তার জরুরি অপারেশন করে জীবন বাঁচায় এবং তার মাকে টেনশনে দেখে বুঝতে পারে যে বাবা মায়ের জন্য সন্তান কতটা গুরুত্বপূর্ণ। তো এরপর গেভিন বা ডক্টর করে কি তার বড় ভাই জোভান বা উকিলকে কল করে এবং বলে তোর মামলার বাদীকে আমি বাঁচিয়েছি। তো এটা শুনে উকিল সাহেব একটু শান্তি পায়। আর এরপর ডক্টর সাহেব তার ছেলেকে নিয়ে যায় পার্কে এবং একটা বাবার মতো বন্ধুর মতো কথা বলে। তো এখানে তার ছেলে নিজেকে খুব দোষারোপ করে এবং বলে অনিচ্ছাকৃত আমার অনেক বড় একটা অপরাধ হয়ে গিয়েছে, কিন্তু এই পুরো ঘটনা ওই উকিলের মেয়ের, আমার চাচাতো বোনের, ও আমাকে খেপিয়ে দিছে, আমার ভেতরে রাগ বের করতে বলেছে, আমাকে উস্কিয়ে দিছে। তবে আমি ওই লোকটিকে যতটুকু না মেরেছি তার চেয়ে বেশি মার তো আমিই খেয়েছি, স্কুলে যেতাম আর মারি খেতাম। তো এক কাজ করো, আমাকে পুলিশেই দাও, এটাই আমার সাজা। তো এই কথা শুনে ডক্টর তো অনেক ইমোশনাল হয়ে যায় এবং বলে না না, আমি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করবো না। আর এইখানে ডক্টরের ছেলেও প্রমিস করে আমি খুব পড়াশোনা করে তোমার চেয়েও বড় ডক্টর হবে। আর অন্যদিকে গিলটি ফিল হতে থাকা আমাদের সেই উকিল সাহেব করে কি মৃত লোকের বাড়িতে যায় এবং তার মায়ের কাছে গোপনে কিছু টাকা রেখে আসে, মানে টাকা দিলে সব পাপ ধুয়ে গেল। আর পরের দিন সন্ধ্যায় উকিল সাহেব অফিস থেকে যখন বাড়ি আসে তখন তার মেয়ে তাকে বলে সামনে আমার জন্মদিন, আমাকে একটা ফেরারি স্পোর্টস কার কিনে দেবে। বাট এখানে উকিল সাহেব কোনো রিয়াকশনই দেখায় না। আর তারপর উকিল আর হচ্ছে ডক্টর মানে দুই ভাই রেস্টুরেন্টের ডিনারের ব্যবস্থা করেছে। তো এখানে উকিল সাহেব তার বাচ্চার রুমে যে সিসিটিভি ক্যামেরা সেটা চেক করে, আর ওই সময়টা চেক করে যখন তাদের ছেলে মেয়ে মানে হেওন আর সিমন কথা বলছিল। তো ওরা যা কথা বলছিল সেই কথা শুনে ওর পায়ের নিচের মাটি সরে যায়। তো এরপর ডেট অনুযায়ী দুই পরিবার রেস্টুরেন্টে দেখা করে। তো এইখানে ডক্টর ফাইনালি রাজি হয়েছে নার্সিং হোমে পাঠাবে মাকে। আর তখন উকিল বলে শোন, আমি একটা উকিলের সাথে কথা বলেছি। তো এই কথা শুনে ডক্টর আর ডক্টরের বউ চমকে যায়। আর তখন উকিল বলে আসলে আমাদের বাচ্চাদের মনে ক্রিমিনালের মতো চিন্তা ভাবনা জন্ম নিয়েছে, আর তাদের থামানোর একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে ওদের যোগ্য শাস্তি দেওয়া, ওদেরকে পুলিশে দিতে হবে। এবং সে তার ছোট ভাই ডক্টরকে বলে আমাদের বাচ্চারা আমাদেরকে বোকা বানিয়ে আমাদের সামনে গিলটি হওয়ার অভিনয় করছে, কিন্তু ভেতর থেকে ওরা অলরেডি একটা সাইকো ক্রিমিনালের মতো গড়ে উঠেছে, এটা এখানেই থামাতে হবে। তো উকিল সাহেবের কথা শুনে তো ছোট ভাই ডক্টর সাহেব এবং ডক্টর সাহেবের বউ দুজনেই রেগে যায়, কারণ তাদের মতে তো এই কাহিনী শেষ হয়ে গিয়েছে, বাচ্চারা ক্ষমা চেয়েছে, কাহিনী শেষ। বাট উকিল বলে আমাদের ছেলে মেয়ের হাতে একজন মানুষের মৃত্যু হয়েছে, সেটা নিয়ে আমার একদম আফসোস নেই, ওটা মাফ করে দিলাম, কিন্তু ওরা তো ভালো হয়নি। বাট তখনই ডক্টরের বউ মানে ছোট ভাইয়ের বউ জেদ করে বলে একটা গরিব ফকির নিয়ে মৃত্যু হয়েছে, তার মৃত্যুতে এত গুরুত্ব দেওয়ার কি আছে, সে
ঠান্ডায় এমনিতেই মারা যেত। ওই ভিখারির জন্য আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করবো আমরা? আর আমাদের বাচ্চাদের উদ্দেশ্য তো ওই মানুষটাকে মারা ছিল না, এটা জাস্ট একটা দুর্ঘটনা। বাট তখনই উকিল সাহেব করে কি, বেবির রুমে ওই চাচাতো ভাই বোন কি কথা বলেছে সেটা দেখায়। তো এইখানে দেখা যায় আমাদের যে ডক্টরের ছেলে সে বলছে আমি তো আব্বুর সামনে অভিনয় করেছি। তো এই ভিডিওতে দেখা যায় উকিলের মেয়ে বলছে কোরিয়াতে ধনী লোকেরা 80 বছর পর্যন্ত বাঁচে আর গরিব ভিখারিরা 40 বছর। তো এটা আমাদের দয়া ছাড়া আর কি। হ্যাঁ, ওকে তো আমরা উপকার করেছি, আর তাছাড়া ভালোই তো মজাই হয়েছে, তাই না? আর তখন ডক্টরের ছেলে হাসতে হাসতে বলে বিশ্বাস কর ওই লোকটাকে মেরে আমি যা মজা পেয়েছি, কিন্তু বাবার সামনে এমন অভিনয় করেছিলাম ওরা ভেবেছে আমি আমার কাজের জন্য খুব আফসোস করি, অনুতপ্ত। কিসের আফসোস, এটা তো মজার ছিল। আর তখন উকিলের মেয়ে বলে আমি তো বারবার এই ভিডিওটা দেখি, আমার তো দেখতে খুব ভালো লাগবে, কিন্তু পরের বার আমাদের আরো সাবধান হতে হবে, ঠিক আছে? আর তারপর ওরা দুইজন করে কি সেই ভাইরাল ভিডিওটা ওই বাচ্চাটাকেও দেখায় এবং দুজনে হাসতে হাসতে বলে এরপর যদি কোনো শালা বুড়োকে পাই একবারে জায়গা মতো লাথি মারবো, একবারে মরে গেলেই ভালো। আর ওই বুড়ো শালাকে আমাদের আগে ভাগেই আরো জোরে লাথি মারা উচিত ছিল। তো যাই হোক, এই ভিডিও দেখে ডক্টর সাহেব তো পুরো চমকে যায় এবং ডক্টরের বইয়ের চোখে পানি চলে আসে। মানে তাদের সন্তান রাগের চেয়ে ডেঞ্জারাস হয়ে গিয়েছে, এত বড় একটা ডেঞ্জারাস ঘটনা করার পরেও তারা শাস্তি পায়নি, ফ্যামিলি থেকে বেঁচে গিয়েছে। কারণ যাকে তারা মেরেছে তার কোনো তো বাড়ি ঘরই নেই, পরিচয় নেই, কেস করবে কে? তবে এত কিছুর পরেও ভিডিও থাকার সত্ত্বেও ডক্টর সাহেবের এবার মন চেঞ্জ হয়ে গিয়েছে। সে তার বাচ্চাদের সাইড নিয়ে বলে ওরা দুজন তো মজা করছিল, ওরা তো বাচ্চা, এটা সিরিয়াসলি নিলে তো হবে না। মানে ভিডিওতে যে দেখা গেল মানে দুই চাচাতো ভাই বোন যে বলছে মজা পাইছে অমুক তমুক, তো ডক্টর বলছে এগুলো মজা করে বলছে, বাচ্চা বলবান ওরা বুঝে নাই সেই হিসেবে বলছে। বাট উকিল বলে তুমি এটা কি বলছো? ওরা বাচ্চা হওয়ার টিনেজার হওয়ার ফয়দা নিচ্ছে, ওরা আমাদের সাথে ইমোশনাল গেম খেলছে, ওদের একটু আফসোস নেই, ওদের একটু বুঝ নেই যে ওরা কত বড় অপরাধ করেছে। বাট ডক্টর বলে তোমার কি মনে হয় জেলে পাঠালে কি হবে, ওরা বদলাবে? উকিল বলে এখন যদি আমি এটা এড়িয়ে যাই পরবর্তীতে ওরা তো আরো বড় অপরাধ করবে। বাট এখানে ডক্টরের বউ বলে কেন, আমার ছেলেকে স্কুলে যখন বুলি করা হতো সেটা নিয়ে তো আমরা কিছু করিনি, সেটা করিনি বলে ওর ভেতরে যে রাগ ছিল সেই রাগটাও বের করে দিয়েছে, ও কোনো ক্রিমিনাল মাইন্ডের না, এখন থেকে ওকে আমি ঠিক করবো, আমি নিজে ওকে কেয়ার করবো। এবং ডক্টর সাহেব একই কথা বলে আমরা আমাদের বাচ্চাদেরকে মনিটর করবো, ওদেরকে ভালো শিক্ষা দেবো, ওদের মাথা থেকে খারাপ দেওয়া চিন্তা ভাবনা দূর করবো। কিন্তু উকিল সাহেব আর মানে না। উকিল সাহেব বলে ওরা ডেঞ্জারাস পর্যায়ে চলে গিয়েছে। বা ডক্টর বলে আমি তোর জন্য একটা ফেভার দিচ্ছি, তুই যার হয়ে কেস লড়ছিস ওই বাদীর যে মেয়ে রয়েছে মিয়নি, যে আমার হসপিটালে ভর্তি রয়েছে, সেইটা আমি সেটেলমেন্ট করে দেবো, ওই মিয়নির মায়ের সাথে আমি কথা বলবো। বাট উকিল বলে তুমি তো দেখি বাহ এখন ডিল করতেও শুরু করেছো, তোমার বাচ্চারা যেটা করেছে সেটাকে ইনটেনশনাল মার্ডার বলে, এখানে কোনো ভুল ছিল না। বা ডক্টর বলে তুই আজ পর্যন্ত কত অপরাধীকে আইন থেকে বাঁচিয়েছিস, আর তুই আমাদের নিজেদের সন্তানকে, এই বাচ্চাদেরকে তুই দোষী সাব্যস্ত করার চেষ্টা করছিস। আর আমার ছেলে খুবই সেন্সিটিভ, ও জেলে মারা পড়বে, টিকতে পারবে না, আমাদের বাচ্চারা আরেকটা সুযোগ ডিজার্ভ করে। বাট এখানে উকিল সাহেব বলে আমি তো অনেক অপরাধের সাথে কাজ করেছি, আমি অনেক বেশি জানি, আমাদের বাচ্চারা আরেকটা অপরাধ করার জন্য মুখিয়ে রয়েছে। বাট রেগে গিয়ে তখন ডক্টর সাহেব উকিলকে বলে আমার ছেলের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোর নেই, আমি নেব। বাট উকিল বোঝায় তুই বুঝতে পারছিস না, এখনই সময় ওদের ভেতরে লুকানো অপরাধীকে থামানোর, তা না হলে এটার জের আমাদের উপরে আসবে, ওদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। বা ডক্টর রেগে যায় এবং বড় ভাইয়ের উকিলের গলায় হাত দিয়ে তাকে হুমকি দেয় তুই যদি পুলিশ স্টেশনে যাস আমি তোকে মেরে ফেলবো। বাট উকিল এখানে শান্তভাবে বলে কাল সকালে আমি আমার মেয়েকে পুলিশের হাতে তুলে দেবো, আর আমি চাই তুই এটা কর, ওরা এটা ডিজার্ভ করে। বাট এখানে ডক্টর হুমকি দেয় যদি আমার ছেলের কিছু হয় তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তো এই কথা বলে ডক্টর সাহেব এবং ডক্টর সাহেবের বউ দুজনে চলে যায়। আর তারপর ঠিক তখনই উকিল সাহেব রেস্টুরেন্টে যখন বাইরে আসে এবং আনমনে ছিল, তখন ডক্টর সাহেব করে কি ইনটেনশনালি এসে তার নিজের গাড়িতে পিষে উকিলকে মেরে ফেলে। মানে উকিল সাহেব ওখানে ইনস্ট্যান্টলি মারা যায়। তো আইনের কাছে এটা কি অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, বা এটা নিয়ে এখন মামলা লড়বে। কিন্তু কি হবে, ডক্টর বললেও সন্তান তো বেঁচে গেল। মানে যাই হোক না কেন আমি জানি না লাস্টে কি হলো, কি বুঝালো। তোমাদের কি মনে হয়েছে সিনেমাটি দেখে কমেন্ট অবশ্যই জানাবে। আমি এরকম কাহিনীর সিনেমা এর আগে আমি কখনোই দেখিনি এবং আশা করছি র্যান্ডম ভিডিও চ্যানেলের কন্টেন্টগুলো তোমরা এখন পছন্দ করছো। চিন্তা করো জাস্ট আমরা যদি 30 দিনে 30টাই ধরনের ভিডিও আনি তাহলে কেমন হয়। তো আই থিঙ্ক তোমাদের উচিত আর একটু অ্যাক্টিভ হওয়ার জন্য। র্যান্ডম ভিডিও চ্যানেলে আমি যদি একটা ভিডিও দিই একদিনে 50,000 ভিউ হলেই হবে, বেশি লাগবে না। বাট র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা 30টা ভিডিও দিতে যাচ্ছি সে আগের মতো। ইভেন একটা টাইম মনে আছে আমরা কোন একটা সময় দিনে 3টা ভিডিও দিয়েছি, তো ওই সময়টা তো আমাদের নেই। তো তারপরেও আমরা র্যান্ডমে একটু আগের চেয়ে বেশি সময় দিতে যাচ্ছি এবং ভালো ভালো সিনেমা সিলেকশন করে আনতে চাচ্ছি। এবং তোমাদের যদি এরকম আনকমন কোনো সিনেমা, মানে বেশিরভাগ সিনেমায় তো থাকে কমন, কেউ না কেউ এক্সপ্লেন করেছে, কোথাও না কোথাও দেখেছো, তো আনকমন টাইপের যে সিনেমাগুলো রয়েছে মানে ওইরকম পপুলার না, আন্ডাররেটেড কিন্তু অনেক ভালো সিনেমা, সেগুলো অবশ্যই আমাদের সাজেশন দিও, আমরা আনার চেষ্টা করব। এবং র্যান্ডমে তোমরা যারা অ্যাক্টিভ ভিউয়ার রয়েছে
মানে ধরো তুমি আজকে এই ভিডিওটা দেখছো, ভিডিও আপলোডের 2 দিন পরে তুমি চেষ্টা করবে বেল আইকনটা প্রেস করে রাখতে এবং প্রতিদিন চ্যানেলটা চেক দিতে। আমরা আশা করছি প্রতিদিন আমরা একটা করে নতুন ভিডিও দেবো। আর এছাড়াও আমাদের বাকি যতগুলো চ্যানেল রয়েছে, হয়তো স্যাভেজে আমরা 20টা ভিডিও দেবো, অ্যানিমেশনে 20টা, এবং বাকি যে 2টা চ্যানেল রয়েছে সেখানে 15, 15, 30। তো আমরা চেষ্টা করছি মাসে আমাদের যে 5টা চ্যানেল রয়েছে 5টা চ্যানেল অন্তত 70টা ভিডিও আপলোড করার জন্য, 70টা সিনেমা এক্সপ্লেন করার জন্য। তো এই জন্য তোমাদের অ্যাক্টিভ হওয়ার দরকার রয়েছে। তো আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।